ধুলোয় ভেসে গেল নরেন্দ্র মোদীর অহংকার। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়ার পর এবার কি তবে ভারতের পালা? बांग्लादेशी दादा ना আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। 8 रुपए किलो प्याज बेचा है 4 दिन से खेत में। ভারতে এখন একটাই দাবি, মোদি হটাও, দেশ বাঁচাও। ভারতের কৃষক আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। কিন্তু হঠাৎ করে জনগণ কেন মোদী সরকারের উপর ক্ষিপ্ত হলেন? ভারতে দীর্ঘদিন ধরেই কৃষি পণ্যের ন্যায্য মূল্য, সহজ ঋণ সুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে কৃষক আন্দোলন চলে আসছিল। তবে এবার ভারতের কৃষক আন্দোলনের সেই প্রাণে হাওয়া দিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পলায়নে। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চাকরি এবং ভর্তিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করে আসছিল। 2024 সালে কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সংগঠনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন চলতে থাকে। 2024-এর জুলাই মাসে তা চূড়ান্ত রূপ নেয় এবং সরকার বল প্রয়োগে ছাত্রদের আন্দোলন থামানোর চেষ্টা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। সরকারের নির্দেশে প্রশাসন ছাত্রদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলে জনগণ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করলে আন্দোলনের গতি বেড়ে যায় এবং 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, কিন্তু হাসিনার পতন ভারতের নরেন্দ্র মোদী সরকার মেনে নিতে পারেনি। তাই নরেন্দ্র মোদী সরকার কিছু উগ্র হিন্দু এবং কিছু হলুদ সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে থাকে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে পণ্য আমদানিতে বাধা দেওয়া শুরু করে। এক পর্যায়ে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানি তলানিতে ঠেকে যায় এবং বাংলাদেশ বিকল্প উৎস থেকে পণ্যদ্রব্য আমদানি করা শুরু করে। এদিকে ভারত তার দেশে উৎপাদিত পণ্য বাংলাদেশে রপ্তানি করতে না পারায় ভারতের অর্থ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খায়। বিশেষ করে কৃষক এবং ব্যবসায়ীরা ভয়াবহ ক্ষতির মুখে পড়লে তারা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অতীতের কৃষক আন্দোলনকে জোরদার করে দেয়। ভারতের কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ নরেন্দ্র মোদী সরকার পতনের আন্দোলনের ডাক দেয়। নরেন্দ্র মোদী বাংলাদেশকে চাপে রাখতে গিয়ে নিজেই এখন ক্ষমতা হারানোর শঙ্কায় আছে। ধুলোয় ভেসে গেল নরেন্দ্র মোদীর অহংকার। আমাদের ভারতের যে শাসকেরা কেন্দ্রে ক্ষমতায় আছেন সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন। অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে। শেখ হাসিনাকে একটা হিন্দু জননী, একটা সেকুলার লিডার হিসেবে দেখানো হয়। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার। তারা বাংলাদেশটাকে সত্যি চেনেন না এবং চিনতে চাননি, কিন্তু মিথ্যাচার। আরেকটা কথা বলি, আপনি তো সাংবাদিক, নিশ্চয়ই আপনি ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করেন। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার। এবং ডয়েচে ভেলে, যেটা জার্মানির সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিবিসি, সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু তারা এই নিয়ে তারা সংবাদ প্রচার করেছে। আমরা কি আমাদের দেশের মিডিয়াগুলোকে এক ধরনের জোকারির পাঠশালায় পরিণত করব? এটা আগেও এই প্রশ্নগুলো উঠেছে যে ব্যাপক গুজব সত্যি ছড়ানো হচ্ছে। এর পেছনে আমার মনে হয় রাজনৈতিক কিছু উদ্দেশ্য আছে। আমাদের ভারতের যে শাসকেরা আজকে কেন্দ্রে ক্ষমতায় আছেন তারা সরাসরি একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন এবং তাদের যদি বাংলাদেশ যদি অশান্ত হয় তাদের পক্ষে তাদের অনেক কিছু ভোটের রাজনীতিতে তাদের সুবিধে হবে, তারা ভোটটাকে সংহত করতে পারবে। কিন্তু আমি তো বলছি যে কোথাও, আমি আগেও বলেছি যে দেখুন, হিন্দুদের বিরাট জনগোষ্ঠীর সাথেও ওখানে আমি কথা বলেছি। আমি তো কালী পুজোর দিন আমি ঢাকা শহরে ছিলাম, পুরো ঢাকায় আমি কালী পুজোর দিন আমি থাকার আমার সুযোগ হয়েছিল। তো সেই কোনো জায়গায় কিন্তু কোনো অশান্তি, তো শুনুন, অশান্তি থাকলে তো মানুষ সেভাবে পুজোতে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারতো না। আমি অনেক ফুটেজ আপনাদের দিতে পারি বা দেখাতে পারি, সেখানে কিন্তু খুব মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। ভারতবর্ষের মিডিয়ার সংখ্যাগরিষ্ঠকে আমরা কি বলে চিনি? সারা ভারত এবং তথা সারা পৃথিবী, এখন অভিধানেও শব্দটা ঢুকে গিয়েছে, এটাকে গদি মিডিয়া বলা হয়। গদি মিডিয়া মানে ল্যাপডগ মিডিয়া,
যে রাষ্ট্র ক্ষমতার বা রাষ্ট্রের যে শাসক তার প্রশ্রয়ে, তার বরাভয়ে তারই দেওয়া বার্তা বলে চলে। তো এটা ভারতবর্ষে বিজেপি বিরোধী সমস্ত শক্তির ক্ষেত্রে যেভাবে এই গদি মিডিয়া প্রচার করে, যেমনভাবে অপতথ্য ছড়ায়, যেমনভাবে বিভিন্ন ভ্রান্ত ধারণা ছড়ায়, ঘৃণা ছড়ায়, গদি মিডিয়া অর্থাৎ একটা নির্দিষ্ট স্বার্থ গোষ্ঠীর, একটি দলের, একটি রাজনৈতিক মনোভাবের প্রচার যন্ত্র হিসেবে গদি মিডিয়া কাজ করে। অনেক সময় তারা কোনো তথ্য ভেরিফাই করে না, অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে, যেটায় দুটো কমিউনিটির মধ্যে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের একটা জায়গা তৈরি হতে পারে। সেটাই তো গদি মিডিয়ার কাজ, দীর্ঘদিন ধরে এটা করে আসছে এবং এটা নিয়ে সারা পৃথিবীতে নিরন্তর চর্চা হচ্ছে। যেভাবে আদানি গোষ্ঠীকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আরও নানা বিষয়ে বাংলাদেশের হাসিনা সরকারকে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার মদত দিয়েছে, তাতে নরেন্দ্র মোদী তথা বিজেপির যে প্রচার যন্ত্র, যেমন রিপাবলিক টিভি, যেমন এই ধরনের সংস্থাগুলি, তারা মোদী সরকার বা মোদীর দলটি যে ভাষ্য প্রচার করতে চায়, যে ভাষ্য প্রচার করতে পছন্দ করে, সেইটাই প্রচার করবে। সেটা সব ক্ষেত্রেই সত্যি, আমাদের দেশের ক্ষেত্রেও সত্যি, বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি। ফলে বাংলাদেশের ক্ষেত্রে অবজেক্টিভ নিউজ প্রচার না করে, আপনি কি একটি মিডিয়াতেও দেখেছেন ভারতবর্ষের, মানে আপনি সাংবাদিক, আপনাকেই আমি প্রশ্ন করছি যে আপনাকে দেখতে, যে গত 10 বছরে নির্বাচনকে বাংলাদেশে কিভাবে প্রহসনে পরিণত করেছেন শেখ হাসিনা, গত 10 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আয় কিভাবে কমেছে, গত 10-12 বছরে শেখ হাসিনার সরকার কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, গত 10 বছরে বারবার শেখ হাসিনা কিভাবে সংখ্যালঘুদের ওপর, ধর্মীয় সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর আক্রমণ আটকাতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক, এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে। এখন তো তাদের কোনো জায়গা নাই, সব পালিয়ে গেছে। তো এটা পালানোরও দরকার ছিল না। আর যারা সাহসী বা কিছু করে নাই, তারা তো এখন মাঠে আছে। আমরা তাদের সাথে শাহবাগে একসাথে মানববন্ধন করেছি, কই তারা তো পালাইলো না। এইরকম কিছু লোক পালিয়েছে যারা অতিমাত্রায় করেছে, তাদেরকে প্রতিপক্ষ এখন সুযোগ পেয়েছে, হয়তো করতে পারে। অন্য জেলার কথা অন্য জেলার লোকেরা বলবে, আমি তো আমার জেলার কথা বলতে পারি। সেখানে তো বলা হয় যে বিএনপি জামাত অধ্যুষিত ফেনী বেল্ট, কই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা, নির্যাতনের ঘটনা বা এই যে, বরং আওয়ামী লীগ আমলে হয়েছে, জেলে পাড়ায় গিয়ে লাথি মেরে পেটের বাচ্চা প্রসব করাই দিয়েছে আমার ফেনীতে, কি কই এখন তো সেই ঘটনা ঘটে নেই। তো এই সমস্ত আজগুবি তথ্য কোত্থেকে আসে, কোত্থেকে ইলেকট্রনিক্স ওই ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে? না না, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ান প্রিন্ট মিডিয়া যেটা বলেছে যে এটা কোনো ক্রমেই সত্য। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।